প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন নীলুফার চৌধুরী মণি, আরও রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত। নীলুফার চৌধুরী মণি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সোমবার সানেম ও অ্যাকশন এইডের যৌথ উদ্যোগে একটা জরিপ প্রকাশিত হয়েছে এবং জরিপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে। এর কারণও আছে, সেটি হলো যে যারা এই জরিপটা করেছেন তাদের ব্যাপারে মানুষের একটা আস্থা আছে, একটা সুনাম রয়েছে এই দুটো সংগঠনেরই। আর হঠাৎ করে এই ধরনের জরিপ, সামনে ইলেকশন, এই কারণে আলোচনার মূল জায়গায় চলে আসছে। এই জরিপের একটা বৈশিষ্ট্য হলো এরা তরুণদের মধ্যে জরিপটা করেছে, যাদের বয়স 15 থেকে 35। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এদের অনেকে কিন্তু ভোটার না, এবং নারী পুরুষ 50-50 ছিলেন, সংখ্যালঘু ছিলেন 10%, এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া ছিল। মানে বিশ্বাসযোগ্য করার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার সেটা তারা এখানে পালন করেছে। এবং আমরা দেখলাম যে তরুণদের মতে যে এবার নির্বাচনের সবচেয়ে বেশি 38.76% ভোট পাবে বিএনপি, এরপরে জামাত ইসলামী 21.45%, আর এনসিপি হলো 15.84%, এবং অন্যান্য ইসলামী দলগুলো 4.59% ভোট পাবে। এখানে আরেকটা কিন্তু লক্ষণীয় বিষয়, সেটি হলো যে যদি আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পায় তাহলে সেখানে তারা ভোট পেতে পারে 15.84%। এটা কিন্তু তরুণদের ভোট, টোটাল ভোটের না, শুধু তরুণদের ভোটটা এরকম পাবে। আমরা তিনটি সংগঠন নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, বিএনপি যথারীতি, জামাত ইসলাম এবং নতুন দল এনসিপি। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন বা ব্যাখ্যা করবেন? দেখেন, জরিপ হচ্ছে যে কোনো দেশের যে কোনো সাবজেক্ট নিয়ে জরিপ একটা হচ্ছে অ্যাডভান্স প্রসেস, ওটাকে অনুমান করে এগোতে হয়। জরিপ যে সবসময় টু দ্য পয়েন্ট ঠিক থাকে তা না। জরিপ যারা করে, আপনি একটা কথা বলেছেন যে তাদের একটা জনসমর্থন আছে, যারা করছে তাদের একটা সুনাম আছে আর কি, যে সুনামটা আছে। সুনাম থাকলেও আপনার অনেক সময় স্ট্যাটিস্টিকলি এটা অনুমান করা, অনুমান নির্ভর জিনিস সবসময় ঠিক হয় না যদি মানসিক অবস্থা নিরপেক্ষ না থাকে। লাইক আপনার আমি একটা বিদেশি সংস্থায় দেখেছি, আমরা তো সংসদ সদস্য সাবেক হিসেবে অনেকের সাথে কাজ করেছি। দেখা গেল যে তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে খুশি করার জন্য বা আওয়ামী লীগকে আবারও রেখে দেওয়ার জন্য তাদের প্রসেসটা এমন ছিল, লাইক আপনি জানেন যে বাংলাদেশে কিছু বস্তি এলাকা আছে, বস্তির নাম বিএনপি বস্তি, আওয়ামী লীগের বস্তি বা ওরকম টাইপের। তো যেখানে আওয়ামী নির্ভর, সেখানে যদি আপনার জরিপ তো প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় যায় না, হয়তো 500, 100, 1000 লোকরে একটা অ্যাপ্রক্সিমেট স্যাম্পল হিসেবে নেয়, সেইখানে যে রেশিওটা আসে সেটা বলে। তো এখন ওই আওয়ামী যে এরিয়াটা, ওইখানে যদি যায় তাহলে আওয়ামী লীগের জরিপটা বেড়ে যাবে হু হু করে। বিএনপি এরিয়ায় যদি ওখানে যায়, বিএনপি হু হু করে বেড়ে যাবে। এবং জামাতের এরিয়ায় যদি যায় তাহলে তার কোনো কথাই নেই, তারা তো যে কোনোভাবেই হোক তারা। আমি জামাতের একজন আমার এক আত্মীয় আছে, সে বলছিল, সে এক কলেজে ইলেকশনে দাঁড়াইছিল ভিপিতে, তাকে বলছিলাম যে তুই ভোট পাবি কত? বলে আমি 354টা ভোট যে পাবো এটা আমি লিখে নিতে পারি। তাই আমি বললাম, ও তার মানে 354 জন ছেলে মেয়ে এখানে জামাত সাপোর্ট করে। বলে সেটা আপনি যাই বুঝেন। এবং ঘটনাক্রমে দেখা গেছে আমার ওই কথাটা মনে ছিল, আমি জিজ্ঞেস করছি ইলেকশনের পরে যে ও কত ভোট পাইছে, বলছে 354 জন। তার মানে তার বেশি একজনও তাকে দেয় নাই, তার কম একটাও আসে নাই, কারণ এটি তাদের কর্মী বাহিনী। তো ওই জায়গা থেকে আমি বলতে চাই যে এরিয়া কোনটা, কোন এরিয়ায় তাকে করেছে, তারা কি কারোকে খুশি করার জন্য সামনের দিকে আনার জন্য করেছে কিনা আমি জানি না। তবে আমি মোটামুটি যদি এও হয়, আমি চাই না যে এককভাবে, একদম চরম এককভাবে কেউ বিজয়ী হোক, তাহলে হয় কি স্বৈরাচারী হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি চাই যে আপনার অপোজিশন যেন যোগ্য থাকে, তাতে হবে কি ওই জায়গাটায় সে তার স্মার্টলি হ্যান্ডেলিং করতে পারবে। তো সেইখানে রিপোর্টটা ঠিক আছে, কিন্তু
আবার আমার কাছে যদি ওই রিপোর্ট হিসেবে আমি দেখতে যাই যে সত্যিকার রিপোর্ট, সেখানে আমার কিছুটা সন্দেহ আজ থাকলেও থাকতে পারে। যাই হোক, তবে এরকম অনেকগুলো জরিপ হতে হতেই তো আসল জিনিসটা বের হয়ে আসবে, এটাও কম কিসে। প্রফেসর নজরুল, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম এই জরিপ থেকে, একটা জিনিস ধারণা করা হচ্ছিল বা প্রচার হচ্ছিল যে বিএনপির প্রতি তরুণরা বিমুখ, কিন্তু আমরা লক্ষ্য করলাম না, এখানে 38.76% তরুণ বিএনপির পক্ষে বলেছে। এর মানে তরুণরা বিএনপির সঙ্গে রয়েছে। আর হলো 21.45% জামাত ইসলামকে তরুণরা সাপোর্ট করছে। এর মানে অনেক তরুণ জামাত ইসলামের সঙ্গে রয়েছে। আর এনসিপির 15.8% তরুণ রয়েছে। এটা অনেকটা স্বাভাবিক হতে পারে এই কারণে এই দলটি তরুণদের দল, অথবা এই বিপ্লবের ফসল বা গণঅভ্যুত্থান ফসল তারা। আপনি কিভাবে দেখছেন এই রেশিওটাকে? এটা গুরুত্বপূর্ণ যে এই জরিপ কতটা সত্য হবে এটার অনেকটা নির্ভর করে এই যে স্যাম্পলিংটা করা হয়েছে, আমরা রিসার্চ করতে গিয়ে যেটা করি সেটা কতটা রিপ্রেজেন্টেটিভ হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যেখানে বিএনপি সাপোর্ট বেস বেশি, যদি স্যাম্পল সেখান থেকে বেশি হয় তাহলে বিএনপির পক্ষেই কথা বলবে। যেখানে জামাত বেস সাপোর্ট বেসটা বেশি সেখানে জামাতের পক্ষে কথা বলবে। এনসিপির যেখানে যদি এরকমের থাকে বেস সেটাই বলবে। তো এখন সেটা কতটা তারা যারা এই গবেষণাটা করেছেন, জরিপটা করেছেন, তারা কতটা আমলে নিয়েছেন বা কাজ করতে পেরেছেন তার উপরের ভবিষ্যৎ অথবা যেটা আমরা বলি যে সত্য কতটা হবে সেটা নির্ভর করে। বাংলাদেশ আসলেই একটা ইয়াং একটা এ নেশন অফ ইউথ পিপল বাংলাদেশ, এবং এটা আমরা ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স বিভিন্ন জায়গায় আমরা এটা দেখেছি। এটা আমাদের জাতির জন্য একটা ভালো দিক যে তরুণদের সংখ্যাটাই আমাদের এখানে বেশি, এবং তরুণরা আসলে ম্যাটার করে। কারণ যে কোনো সামাজিক পরিবর্তনে অথবা রাজনৈতিক পরিবর্তন হোক, এমনকি কালচারাল চেঞ্জ হোক, সেখানে তরুণদের ভূমিকাটাই প্রধান। এবং তরুণরা অনেক সময় রিস্ক নিতে পারে যেটা অন্যরা নিতে পারে না। এখন আপনি যেটা বলেন যে বিএনপির মধ্যেও বিএনপি যেটা এটাকে আমি বলবো প্রোপাগান্ডা, যে বিএনপির প্রতি তরুণদের সাপোর্ট নেই, এটা এক ধরনের প্রোপাগান্ডা অথবা টু সাম এক্সটেন্ট এটা হচ্ছে মিস ইনফরমেশন অথবা ডিসইনফরমেশন। এই কথাটা সত্য না। প্রত্যেকটি স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা বড় অংশ জাতীয়তাবাদী রাজনীতি করে, ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট আছে। এখনো মানে কোটি কোটি ছেলে মেয়ে, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বা কন্টেম্পোরারিলি যদি আমরা বলি যে তারেক রহমান সাহেব, তাদের প্রতি খুবই তারা আকৃষ্ট। এবং খালেদা জিয়া যে একটি মানে ইদেন মানে কি বলে আহ্বান জানান, সেটা মানে মন্ত্রমুগ্ধের মতো তারা শোনে। এবং কিছুদিন আগেই আপনি দেখছেন যে যখন মোটামুটি বিএনপির সাথে রাজনৈতিক দল হিসেবে বর্তমান সরকারের সাথে একটা মোটামুটি টানাপোড়েন চলছিল, তখন কিন্তু খালেদা জিয়া একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর ইউনূস তাকে করা যাবে না, হ্যাঁ, এবং যদি কোনো কথাবার্তা থাকে আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে। এবং দেখছেন যে সারা বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছে, আর কোনো আলাপ নাই। তো কাজে বিএনপির মধ্যে তরুণদের যে সমর্থন নাই বা সমর্থন কম, এই বক্তব্যটি সঠিক নয়। বরং আমি বলবো যে গত প্রায় ১.৫ দশক বা তারও কিছু বেশি সময় ধরে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বা তারেক রহমান সম্পর্কে যে প্রোপাগান্ডা হয়েছে, এবং এটা ডেলিভারেটলি ইন্টেনশনালি স্টেট মেশিনারি ইউজ করে এটা হয়েছে, কিন্তু সেই প্রোপাগান্ডা কিন্তু কাজ করে নাই। কাজে বিএনপির প্রতি তরুণদের একটা যে সাপোর্ট আছে, এটা আমার মনে হয় জরিপটা অসত্য নয়। এরপরে জামাতের ব্যাপারে ধরেন যে জামাতের তো একটা বড় অংশ তো শিবির করা বা শিবির থেকে আসা। তা আপনি দেখেন যে 1977-এ সোফা আই রিমেম্বার যে শিবির প্রতিষ্ঠিত, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। এবং ইসলামী ছাত্র শিবির তো খুবই একটা ইয়াং অর্গানাইজেশন। যেমন 77-এ যারা ওই সময় ছাত্র নেতা ছিল তারাও এখনো সবাই বেঁচে আছে বা জীবিত আছে, এবং প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের অর্গানাইজেশন আছে। এবং জামাতের আমি বলবো যে রাজনৈতিক শক্তির একটা বড় দিক হচ্ছে এই শিবিরের শক্তি, এবং শিবির মোর অর্গানাইজড এবং মোর ইন্টেলেকচুয়ালি আমি বলবো যে স্মার্ট। আর তাছাড়া আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে জামাত যেভাবেই ব্যাখ্যা করুক আর নাই করুক, 1971-এ জামাতের যে রোলটা ছিল, এই রোলটি কিন্তু জামাত নিজেও তারা কি ভূমিকা পালন করছে সেটা তারা জাতির সামনে স্পষ্ট করতে পারে নাই, বা ইচ্ছা করে হয়তো করে নাই। কাজে একটা ধোঁয়াশা এবং একটা কনফিউশন
মানুষের মধ্যে এবং বিশেষ করে ইয়াং জেনারেশন যারা পড়াশোনা করে, যারা জানতে চায় যে হোয়াট হ্যাপেন ডিউরিং দি লিবারেশন ওয়ার ইন 1971, সেটা তাদের মধ্যে ছিল, কিন্তু শিবিরের ব্যাপারে কিন্তু ছিল না। শিবিরকে ওইভাবে, যদিও ছাত্র শিবির জামাত ইসলামের একটা স্টুডেন্ট ডুইং, স্টিল ছাত্র শিবির ওয়াজ বর্ন ইন 1977, তো কাজেই আফটার লিবারেশন ওয়ার। অতএব যেভাবে জামাতকে ট্যাগ করা বলি অথবা জামাতকে সম্পৃক্ত করা যায় 1971 এর লিগ্যাসিকে কেন্দ্র করে, শিবিরকে সেভাবে করা যায় না। তো সে কারণে জামাতের একটা বড় অংশ তরুণ নেতৃত্ব বা তরুণ নেতাকর্মী অথবা সাপোর্টার হয়েছে। জামাতের ব্যাপারে যেটা ইন্টারেস্টিং, এই জরিপের আলোকে যেটা বোঝা যায়, সেটা আমরা দেখছি 1970 ইলেকশনেও জামাত 6% ভোট পেয়েছে ইউনাইটেড পাকিস্তানে, ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানে। এবং জামাতের এরপরে যতগুলি নির্বাচন হয়েছে প্রায় সব নির্বাচনেই জামাত অংশগ্রহণ করেছে, দুই একটা ছাড়া। এবং সেখানে জামাতের যে ভোটার যে টার্ন আউট অথবা জামাতের যে সাপোর্ট বেস মোটামুটি ফ্রম 6 to 10%-এর মধ্যে ফ্লাকচুয়েট করেছে, ওঠানামা করেছে জামাতের। এখানে দেখছি যে জামাতের প্রায় 21% বা তারও বেশি। তো আমরা এর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে জামাতের উপরে যথেষ্ট নিপীড়ন নির্যাতন হয়েছে স্বাভাবিকভাবেই, এবং যে ক্র্যাশ করা হয়েছে বা যেভাবেই হোক জামাতের এক ধরনের ব্যাখ্যা আছে বা যারা করেছে তাদের এক ধরনের ব্যাখ্যা আছে, যাই থাকুক না কেন তাদের উপরে অনেক সাপ্রেশন রেপ্রেশন হয়েছে। কিন্তু তারপরেও তাদের এই যে 21%, এটা কিন্তু মানে খুবই একটা বড় একটা, আমি বলবো যে দিক জামাতের সাপোর্ট বেজের ক্ষেত্রে। তো কাজেই আমার মনে হয় যে 21% যে জরিপ হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত না, এবং এটা অবাস্তব আমার কাছে মনে হয় না। অ্যাগেইন যে জরিপের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। আর এনসিপির ব্যাপারে বলে আমি এটা শেষ করছি যে এনসিপি তো একটা তরুণদেরই দল, এনসিপি সেদিন প্রতিষ্ঠিত হয়েছে, এবং এনসিপির যাত্রাটাই হয়েছে যে এই যে একটা মাস আপরাইজিং হয়েছে জুলাই আগস্টে, সেটাকে কেন্দ্র করে। এবং এনসিপিতে যদি কোনো বৃদ্ধ লোক পাওয়া যায় সেটা আনপ্রেসিডেন্টেড হবে, মানে বয়স্ক লোক যদি পাওয়া যায়। তো ইয়াংদেরই একটা দল, সেক্ষেত্রে এনসিপির যে বোধহয় 15% বা এরকমের একটা 15.8%, প্রায় 16%-এর মতো, এটা ঠিকই আছে। এনসিপির এটা হতেই পারে। তো কাজে সব মিলিয়ে আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে জরিপটি খুব অবাস্তব আমার কাছে মনে হয় নাই। তারপর আমরা একেবারে খুব শক্ত করে বলতে পারছি না যে এই জরিপই সঠিক। এখন এই জরিপ একটা হয়েছে, আরো জরিপ হবে, এবং জরিপের মাধ্যমে আমরা হয়তো একটা ধারণা নির্বাচনের আগে লাভ করতে পারবো। এবং এটা একটা যে ডেমোক্রেটিক একটা যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা এখন আছে, বা এই প্র্যাকটিসটা থাকা ভালো। মানুষের মধ্যেও চিন্তা ভাবনা হবে, আলাপ আলোচনা হবে, এবং এর মধ্য দিয়ে মোটামুটি একটা পলিটিক্যাল যে এডুকেশন বা সোশ্যালাইজেশন সেটা সম্পন্ন হতে পারবে। তো আমি এটাকে স্বাগত জানাই, এবং আরো জরিপ এরকমের হওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, রয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। এই জরিপে একটি বিষয় একটু আলাদা রকমভাবে এসছে। অতীতে বাংলাদেশের কোনো জরিপে, বিশেষ করে রাজনৈতিক জরিপে, এই দিকটি কিন্তু সামনে আনা হয়নি, এই প্রথম, এবং তাও আবার তরুণদেরকে নিয়ে। সেটি হলো যে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে একটা কোশ্চেন ছিল, এবং অবাক করার বিষয় তরুণদের প্রায় 51.77% মনে করেন যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক, আর সহায়ক নয় বলে মনে করেন 48.23% তরুণ। আবার কিছু লোক এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান উত্থান নিয়েও উদ্বিগ্ন প্রকাশ করেছেন, এই জরিপে আমরা দেখলাম। এর মানে যেটা হলো যে এই দেশে যে সংখ্যাগরিষ্ঠ ধর্মভিত্তিক যে মানুষ রয়েছে
তাদেরকে নানানভাবে সংখ্যালঘিষ্ঠের একটা মর্যাদা দেওয়ার চেষ্টা চলেছিল বিগত সরকারের সময়। এর ফলই এটা কিনা আমরা জানি না, বাট এটা কিন্তু বড় ধরনের একটা রাজনৈতিক অঙ্গনে একটা বড় ধরনের ঘটনা। আমি এখানে আপনার সাথে সম্পূর্ণ একমত না। এই কারণে আপনি দেখেন এখানে জরিপটা হয়েছে 15 বছর থেকে 35 বছর। তো 15 বছর থেকে 18 হতে 3 বছর লাগে। তার মানে তারা নন ভোটার, তাদের কথা বলেছে। আর ধর্মভিত্তিক রাজনীতি মানে সম্পূর্ণ ধর্মভিত্তিক কিনা আর ধর্মটা থাকা কিনা। যেমন আমরা যে রাজনীতি করি, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না, কিন্তু ধর্মকে আমরা সাপোর্ট করে অনেক কিছু দেশের সংবিধান থেকে শুরু করে সবকিছুর মধ্যে কিন্তু ধর্ম একটা সাইলেন্ট ভাবে আছে। যেমন ধরেন, যখন যে দেশ একদম 100% নিরপেক্ষ, সে দেশেরও যখন আদালতে দাঁড়িয়ে একজন মানুষ যখন শপথ নেয়, প্রথমে সে কিন্তু তার যে আস্তিক, সে তার ধর্মের বইয়ের উপর হাত রেখে নেয়। এবং যেখানে মুসলিম দেশে কোরআনকে প্রাধান্য দেওয়া হয়, বা কোনো হিন্দু থাকলে তার সামনে গীতা এনে দেওয়া হয়, খ্রিস্টান দেশে সে বাইবেলকে আনা হয়। এবং প্রত্যেকটা জায়গায় যারা ধর্মকে ওইভাবে চিন্তাও করে না, তারাও কিন্তু সাক্ষীটা দিতে যাওয়ার সময়, তার মানে তারা কিন্তু ধর্মভিত্তিক না। কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আপনার সংবিধান শুরু, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে সংবিধান শুরু। এইখানে কিন্তু ধর্মের কোনো কথা আসে না, কিন্তু ধর্মকে নিয়েই কিন্তু শুরুটা হলো। আমরা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলি। তো এই জায়গাগুলোকে আমি সম্পূর্ণ ধর্ম আর ধর্মভিত্তিক, ধর্মকে সামনে রেখে, যেমন অনেক এখানে আইন আছে, মুসলিম আইন, আপনি মনে করেন ল ডিপার্টমেন্টে পারিবারিক আইনে কিংবা মুসলিম আইন একটা বিশাল বড় সাবজেক্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত হয়। ওইখান থেকে আবার কখনো কিছু আপনার সংশোধনীয় আনে নাই তা না, বা আনবে না তা না, আনতে পারে, কিন্তু ওই কোরআন হাদিসকে সামনে রেখেই কিন্তু ওই আইনগুলো হয়েছে। তো সেইখানে আপনার ওইটাকে তো আমি ধর্মীয় রাজনীতি বলতে পারি না। আমি যখন ওইটা পালন করি, তখন ধর্মকে আমি পালন করছি, আমি রাষ্ট্রের প্রয়োজনে ধর্মকে নিয়ে আসছি, কিন্তু ধর্মকে সম্পূর্ণরূপে নিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। এবং ইসলামও কিন্তু এই কথাটা বলে না যে তুমি ধর্মের বাইরে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না চরমভাবে। ইসলামে কিন্তু বিদায়ী হজের যে ভাষণটা আছে, এখানে কিন্তু নিজের ধর্মের গুরুত্বের পাশাপাশি অন্য ধর্মের সাথে যখন কথা বলবে, তার ধর্মের অনুযায়ী ওটা সংখ্যাগরিষ্ঠ অনুযায়ী মেনে নেওয়া যায়, যে এই কথাটাও কিন্তু আছে। সো দ্যাট এইখানে আমি মনে করি যে এই ধর্মভিত্তিকটাকে অপকাজে লাগিয়েছে কিনা আমার সন্দেহ আছে। কারণ আপনি আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, যে জরিপের একটা বড় জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় কোনো দল পিছিয়ে পড়ে আছে, কোনো দল সামনে এগিয়ে আছে, যাদের কিন্তু সত্যিকার অর্থে তাদের অতটা আপনার আধিপত্য নাই রাজনীতিতে, বা অতটা জনপ্রিয়তা নাই রাজনীতিতে, বা অতটা অ্যাডভান্স না রাজনীতিতে, তারাও কিন্তু আপনার অনলাইন অ্যাক্টিভিটিসে এগিয়ে আছে। যেমন একজনেই ধরেন 40-50টা করে আইডি খুলে তারা বিভিন্নভাবে চালায়, বিশেষ শ্রেণীগুলো, আমি এটা বলতে চাই, বট বাহিনী যেটাকে বলে। তো এখন তারা যে এটা করছে না, আমি এই জায়গায় বলতে চাই বিএনপি এখানে পিছিয়ে আছে। বিএনপি এই জায়গাগুলোয় ওইভাবে যতটা জামাত ইসলামী এগিয়ে আছে কিংবা এনসিপি এগিয়ে আছে, ওরা কিন্তু এটার দিয়েই অনেক আন্দোলন, এটা জামাতের কাছ থেকে শেখা। তারা যেভাবে এটাকে অ্যাডভান্স করেছে, তো ওইটা কিন্তু অরিজিনাল ভোটে এটার প্রভাব ফেলবে না। কিছুটা আপনি দেখলেন, আমি দেখলাম, এবং একটা পর্যায়ে আমরা এআইটাও কিন্তু বের হয়েছে। এটার পাশাপাশি এটার পজিটিভ নেগেটিভ দিকও আছে। আমরা অনেক সময় এখন এআই দেখি যে অরিজিনাল জিনিসের চেয়ে এআই বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। সো দ্যাট এই জরিপগুলোকে মানে এটা আরো শ্রেণী বিন্যাস করলে, ভাঙলে আমরা অরিজিনাল জিনিসটা বের হয়ে আসবে। অরিজিনাল জিনিসটা বের হওয়ার জন্য আপনার প্রমাণ দরকার, প্রমাণের জন্য একটা নির্বাচন দরকার। সেটা হলে আমি আপনাকে এটা তুলতে পারি, তখন আপনার এটা বিজ্ঞান আপনার এই যে এই মোবাইল টোবাইল বের করে নাই, আর অনলাইন তো দূরের কথা। 91 ভোটের আমি এজাম্পশন যদি দিই ফলাফল, বিএনপি, আমি তখন ছাত্র রাজনীতি করি ঢাকা ইউনিভার্সিটিতে, তো
আমরা কাজ ইউনিভার্সিটি করি, রিপোর্টার হ্যাঁ, কাছ থেকে ভোটার, দেখার সুযোগ কাছ না, আমি থেকে। তখন ইউনিভার্সিটি রিপোর্টার আমিও ইউনিভার্সিটির ভোটার এবং এই ইউনিভার্সিটি এরিয়া আমরা কাজ করেছি। এখন ওইখানে আপনার আমরা মনে মনে ভাবতাম যে শক্তিশালী বিরোধী দল হব, এবং আওয়ামী লীগ তো ভাবছেই যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে। আর বিভিন্ন জরিপগুলা, বিভিন্ন পত্রপত্রিকা, আর তখন তো একটা টেলিভিশনই ছিল বিটিভি, সেগুলো থেকে শুরু করে সবাই কিন্তু এরকমই বুঝাইছে যে আওয়ামী লীগ সরকার গঠন করছে, বিএনপি ওই সময় এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছিল যে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, এটা নিয়ে ঝগড়া হয়েছে। নট অনলি স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদে কে কে থাকছে। তো সেইখানে একমাত্র একটা পত্রিকা ইনকিলাব সম্ভবত, সে একটু অন্যরকম লিখেছিল। শেষে যে ওই ইনকিলাবের কথাটাই মিলে যাবে এটা কিন্তু আমরা চিন্তা করি নাই। তো এই জন্য বলি যে সব জরিপ না, এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না। গণতন্ত্র উত্তরণের সময়, অনেক দিন গণতন্ত্র অনুপস্থিত থাকার পর উত্তরণের সময়, ঠিক এখনো অনেক বছর গণতন্ত্র অনুপস্থিত থাকার পরে একটা উত্তরণের সময়, এই উত্তরণের সব জরিপকে এখন আরো বেশি অসত্য কথা বলার সময় যুগ। কারণ যত আপনার নেটওয়ার্ক থাকবে শক্তিশালী, তত অসত্যকে এস্টাবলিশ করার চেষ্টা হবে। কিন্তু বাস্তবতা তো অন্য জিনিস। বাস্তবতা ভোটে না গেলে, ভোটে না দিলে, ভোটে আপনার আঙ্গুলের ছাপ না দিলে বোঝা যাবে না যে কে কোনটা। আমি এইটুকুই বলতে চাই। প্রফেসর নজরুল, আমরা এই যে বিষয়টি নিয়ে নীলুফার চৌধুরীর সঙ্গে আলাপ করছিলাম, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। কারণ ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক, এটা মনে করছে 51.77% তরুণ। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি এই প্রশ্নের জবাবে আপনাকে একটু একাডেমিক্যালি জবাবটা দিতে চাই। সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল যে সোশিওলজিস্ট বা পলিটিক্যাল সায়েন্টিস্ট মার্কস, বেবার বা ডুরখেইম, তারা কিন্তু 19th সেঞ্চুরিতে তারা বলছে যে যখন একটা সমাজে মডার্নাইজেশন হবে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, তখন সেই সমাজে ধর্মের প্রভাব হ্রাস পাবে। অর্থাৎ ধর্ম থাকবে কিন্তু ধর্মটা প্রাইভেটাইজড হয়ে যাবে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1960s দিকে আরও স্কলাররা, তারা কিন্তু যারা এই আপনার সোশিওলজি অফ রিলিজিয়ন নিয়ে যারা কাজ করছেন, তারাও একই কথা বলছেন। এমনকি তারা এক ধাপ আগিয়ে বলছেন যে সমাজে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং মডার্নাইজেশন হবে, তখন তারা বলছেন মোস্ট অফ দ্য হিউম্যানিটি উড টার্ন টু বি ইদার এথিস্ট অর অ্যাগনস্টিক্স। মানে সমাজের অধিকাংশ মানুষ তারা হয় হবে নাস্তিক, না হয় হবে অজ্ঞেয়বাদী অথবা অ্যাগনস্টিক। কিন্তু এইটা ঠিক হয় নাই, এই অনুমানটা তাদের ঠিক হয় নাই, এই প্রেডিকশনটা তাদের ভুল হয়েছে। এবং এমনকি 1980s এসে সোশিওলজিস্টরা তখন, ফর এক্সাম্পল পিটার বার্গারের কথা আমরা বলতে পারি, উনি নিজে বই লেখে তারপরে তার ভুলের কথা স্বীকার করছেন এবং তিনি বলছেন যে আমি যে প্রেডিকশন করেছিলাম প্রেডিকশন ভুল হয়েছে। এটি যে দেখা গেছে যে রিলিজিয়াস রিসার্জেন্স পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, শুধুমাত্র যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে না, ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইউরোপে এবং ওয়েস্টার্ন ইউরোপে এবং নর্থ আমেরিকাতে এটা হয়েছে। এবং তখন তারা বলছেন যে রিলিজিয়ন তো প্রাইভেটাইজড হয় নাই, এবং রিলিজিয়নের রিসার্জেন্স আরও বেড়েছে, নট অনলি ইন প্রাইভেট স্পিয়ার, প্রাইভেট ডোমেইন, বাট অলসো ইন দ্য পাবলিক স্পিয়ার, ইন পলিটিক্স। এটা হয়েছে। এবং এরপরে আমরা এই শতাব্দীর শুরু থেকেও একই অবস্থা দেখেছি। আপনি দেখেন যে ইউরোপ আমেরিকাতে আমরা বলি সেকুলার ওয়ার্ল্ড অথবা সেকুলার কান্ট্রি, কিন্তু তারা কি আসলে ওই অর্থে সেকুলার? ওর তো সেকুলার না। এখন একটা হচ্ছে যে এটাকে আপনি বলছেন ধর্মভিত্তিক দল, যে বা তাদের আইডিয়াটা কি? তারা বলছেন, যেটা আপা বলছিলেন, যে তাদের আইডিয়াটা হচ্ছে যেমন জামাত ইসলামের কথা আমরা বলতে পারি, বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, অ্যান্ড দেয়ার আর আদার মেনি ইসলামিক পলিটিক্যাল পার্টিস ইন পার্টিকুলার। তারা হচ্ছে যে তারা মনে করে যে একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে ইসলামে, এবং সেই ফ্রেমওয়ার্ক দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। অর্থাৎ ইসলাম শুধু একটা ধর্ম না, ইসলাম একটা ওভারআর্কিং একটা ফ্রেমওয়ার্ক আছে, এবং এটার পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক, সোশ্যাল এবং অন্যান্য সকল ক্ষেত্রে সামগ্রিক জীবন ব্যবস্থা, এটা তারা মনে করে। সেই কারণে তারা পলিটিক্সটাকেও শেপ করতে চায় ধর্মের আলোকে। আর বিএনপি বা এরকমের যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মধ্যপন্থী দল, তারা কিন্তু এইভাবে যে একটা সামগ্রিকভাবে ধর্মীয় যে বিধিবিধান তারাকে রাষ্ট্র পরিচালনা করবে সেটা না, তবে তারা আবার ধর্মকে নিগেটও করছে না। অর্থাৎ ধর্মীয় যে মূল্যবোধটা, সেই মূল্যবোধটাকে তারা অ্যালাউ করে। এবং শুধু ইসলাম না, বিএনপির যেমন আমরা যতদূর বুঝি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ইডিওলজি, তিনি শুধু যে ইসলাম ধর্মকে কেবলমাত্র ইনক্লুড করছেন তা না, অন্যান্য ধর্মের ব্যাপারেও ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হয়েছে, এবং অন্যান্য ধর্মের ব্যাপারে যে তাদেরকে রেসপেক্ট করা বা সহিষ্ণু হওয়া, সে ব্যাপারে বলা হয়েছে। তো এখন বাংলাদেশেও যেটা হয়েছে,
যে ওভার দ্য ইয়ার্স ওই গ্লোবাল যে রিলিজিয়াস রিসার্জেন্স, আপনি মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, তারপরে ইভেন থাইল্যান্ড, তারপরে শ্রীলঙ্কা, এবং আর বেশি দূর যাওয়ার দরকার আপনি ইন্ডিয়ার কথাই বলেন না। ইন্ডিয়াতে বিজেপি কি আসলে? বিজেপি তো আপনি যদি ধর্মভিত্তিক দল বলেন তাহলে বিজেপি তো একটা ধর্মভিত্তিক দল। অবশ্যই আরএসএস এর ইডিওলজি কি? চরম মৌলবাদ। চরম মৌলবাদ। আপনি আপা যেটা বললেন, যদি সেটা হয়ে থাকে তাহলে বাংলাদেশেও এটা শুধু যে বাংলাদেশ একটা এক্সেপশন অথবা এটা একটা কেজ অফ এক্সেপশনালিজম এটা বলা যায় না। এটা গ্লোবাল যে একটা রিলিজিয়াস রিসার্জেন্স, আর সেটা যে একটা ফেনোমেনন, সেই ফেনোমেননের একটা পার্ট হচ্ছে এখানে। তো সেই কারণে আমি এটা মোটেই অবাক হইনি, এবং এটা খুবই স্বাভাবিক যে এখন মনে করা হয় যে একটা ইয়াং যারা জেনারেশন বা তরুণ যারা, তারা সেকুলারিজম দেখেছে, whether it is right or wrong আমরা বলছি না, আমি একাডেমিক হিসেবে সেকুলারিজম। হ্যাঁ, তারপরে তারা ক্যাপিটালিজম দেখেছে, সোশ্যালিজম দেখেছে। এখন তারা মনে করছে হয়তো যে এগুলি তো তাদের হোপস অ্যাসপিরেশনসকে অ্যাড্রেস করতে পারছে না, তাদের নিড সেটাকে ফুলফিল করতে পারছে না। তারা মনে করছে যে পড়ালেখা করে তারপরে তারা বেকার থাকতেছে, তাদের বেকারত্ব দূর করতে পারছে না। করাপশন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে বাংলাদেশ সহ একটা হিউজ একটা সমস্যা। তো সে কারণে হতে পারে যে তারা হয়তো মনে করছে যে, এবং যারা ধর্মের কথা বলে তারা কতটা যদি ক্ষমতায় কোনোদিন যায়, কি পারবে না পারবে সেটা আমরা জানি না, কিন্তু কথা তো ভালো বলে, ভালো ভালো কথাবার্তা বলে। এবং এটাও সত্য, আবার তাদের অনেকেই আছে পার্সোনালি অনেস্ট, ওই রকমের করাপশন দেখা যায় না। তো কাজে ইয়াং জেনারেশনের একটা মোটামুটি এই ভাইব একটা তৈরি হওয়া স্বাভাবিক যে বোধহয় এই ধর্মীয় যে রাজনৈতিক দল আছে বা ধর্মের যে নিয়ম কানুন আছে, এটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে হয়তো আমরা ভালো কিছু উন্নয়ন ঘটবে, আমরা লাভ করতে পারবো। কাজে এই জরিপে এটা হওয়াটা খুব অস্বাভাবিক না, এটা খুব স্বাভাবিক। এবং আমি মনে করি যে এটা একটা গ্লোবাল ফেনোমেননের একটা পার্ট, এবং সেক্ষেত্রে এতে হতাশ হওয়ারও কিছু নাই। আর একটা বিষয় হচ্ছে যে, এর সাথে আমি এটা বলে একটু শেষ করছি ফয়েদ ভাই, সেটা হচ্ছে যে আপনি ধর্মভিত্তিক দল তো পৃথিবীর সব জায়গায় আছে, কোথায় না? আমেরিকাতে আছে না? খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি ইউরোপের বহু দেশে আছে। কাজেই ধর্ম কোনো আমি সমস্যা মনে করি না, কিন্তু সমস্যা হচ্ছে যারা ধর্ম কথা বলেন বা যারা এস্টাবলিশ করতে চান তারা কতটা পারবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারা ফেলটা করবেন কিনা, বা তারা জনগণের হোপস অ্যাসপিরেশনকে অ্যাড্রেস করতে পারবেন কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট কোয়েশ্চেন। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, রয়েছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমরা ধরেই নিচ্ছি, কিন্তু আশঙ্কা কাটছে না। আশঙ্কা না কাটার অনেকগুলো কারণ রয়েছে। কোনো কোনো রাজনৈতিক দলের কিছু বক্তব্য এমন যে নির্বাচনটা সম্ভবত একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হচ্ছে, পিআরের কথা বলা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম জামাত ইসলামী 19শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটা জাতীয় সমাবেশ ডেকেছে এবং তাদের সেখানে অনেকগুলি দাবি। সোমবার সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি এই সমাবেশ থেকে উত্থাপন হবে। এখন এরকম দাবি যদি সামনে আসতেই থাকে তাহলে সংখ্যাটা তো হতেই পারে। কি বলবেন? এক কন্যাদায়গ্রস্ত পিতার কাছে ছেলের বাবা আসছে বিয়ের জন্য, বলছে যে
কিভাবে মেয়ে পছন্দ হয়েছে, তবে আমার এই লাগবে, ছেলের জন্য হুন্ডা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এই ইত্যাদি ইত্যাদি। মেয়ের বাপ সব শুনছে বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সব কিছু শুনে বললো যে আমি একটা কথা বলবো। আমার একটা ছেলের বাবা খুব খুশি, একটা কথাই তো বলবে। ঠিক আছে ঠিক আছে, আপনি রাখবেন তো? হ্যাঁ রাখবো। বলে আমি কিছুই দিতে পারবো না। আপনি বলেন, তাহলে যে ছেলের বাবার এত টার্গেট, সেই বিয়েটা কি হবে? হবে না। তো এই নির্বাচনটা অনেকটা এরকম হয়েছে। যেভাবে সরকার বলেছে ফেব্রুয়ারি মাসে, আমরা তাকে স্বাগতম জানিয়েছিলাম যে সরকার, আমাদের দল কিন্তু আপনার ফেব্রুয়ারি পিছিয়ে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যখন পিছানো হলো, এক কথায় লুফে নিয়েছিল। কারণ রাজনীতিতে ছাড় দিতে হয়, সবকিছু সবার কল্যাণের কথা চিন্তা করে ছাড় দিতে হয়। জি জি। ছাড় দেওয়ার পরেও কিন্তু ওই সরকার সেইখানেও কিন্তু লন্ডনেও কিন্তু এই কথা বলছিল, যদি এবং তবে। এই যদি তবে কিন্তু গল্পটা ওখানে শেষ হয় নাই। তো যদি তবে এবং আমরা যখন কার্যকলাপ দেখলাম, আজকে প্রায় 1 মাস হয়েই যাচ্ছে, তখন আমরা দেখলাম যে সংস্কারগুলো হচ্ছে, আপনি যে কথাগুলো বললেন, সেই সংস্কারগুলো নির্বাচন কেন্দ্রিক না। যেগুলো 5 বছর পরে করলেও হয়, 1 বছর পরে করলেও হয়, 6 মাস পরে করলেও হয়, কিংবা না করলেও হয়, কিংবা 5-7 বছর পরে করলেও হয়, সেটা নিয়ে খুব খারাপ কিন্তু অবস্থা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আবার একটা কথা বলেছেন যে সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং উনি বলছেন যে সংস্কার বাস্তবায়ন কার্যক্রম যদি কোনো রাজনৈতিক দল কিংবা ঐকমত্য কমিশন পরবর্তী সরকারের উপর ন্যস্ত করতে চায়, তাহলে এনসিপি মনে করে সেই সংস্কারের গোটা আলোচনা কার্যকর হবে না। এনসিপি তো কাজ করে হইল গিয়া আপনার গণতন্ত্রের মতো, আর কথা বলে হইল স্বৈরতন্ত্রের মতো। কথা বলছে সব তাদের কথা মতো, জুলাই সনদ হবে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, আমরা যেটা সব এখনই বাস্তবায়ন হতে হবে, এইসব করে। রবীন্দ্রনাথ বলেছিল যে নবীনের স্পিরিট আর প্রবীণের বুদ্ধি বিবেচনা এবং অভিজ্ঞতা, 2টা কাজে লাগালে আপনার আর পিছন ফিরতে হয় না। তো এইখানে নবীনের যে শুধু স্পিরিট, এই স্পিরিট নেগেটিভ না পজিটিভ আমাকে ধরতে হবে। আমি তো এই স্পিরিটের সঙ্গে যেতে পারি না। আমি বলছি যেটা নির্বাচনকে কেন্দ্র করে যে সংস্কারগুলো আগে দরকার, লাইক পুলিশের গঠন আবার নতুন করে, পুলিশকে ট্রমাটাইজ থেকে বের করে আনা পুলিশের কাছে, কারণ পুলিশ ছাড়া নির্বাচন হবে না, প্রশাসন ছাড়া নির্বাচন হবে না। প্রশাসনের হাত দিয়ে 3বার 4বার নির্বাচনের জঘন্যতর অবস্থা। গণতন্ত্রের কফিনের শেষ প্যারাকগুলা কিন্তু প্রশাসনের মাধ্যমে মারা হয়, ফোটানো হয়। তো সেই প্রশাসনকে নিয়ে একটা কথাও আসে না এই সংস্কারে। নির্বাচন কমিশন যিনি কিনা ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সর্দার, ওনার নিজের সবকিছু ওনার মুখ দিয়ে করতেছেন, কিন্তু ওনার নিজস্ব লোকবল নাই। ওনার যা ডিপেন্ড করতে হচ্ছে এই আমলাদের উপর। আমলারা তাকে যেভাবে প্রবাহিত করবে তার সাধ্য নাই একা মানুষ, বা সঙ্গে 2-4টা তার নিজের রক্ষক দিয়ে সাধ্য নাই সমস্ত বাংলাদেশের নির্বাচনকে সরাবে। তো উনি যদি এই জায়গায় যদি স্বাধীন হতে না পারে, উনি যদি এই জায়গায় যদি ওনার যে প্রবলেমগুলো সেগুলো সলভ করতে না পারে, তাহলে নির্বাচনটা হয় কিভাবে? আমার এখানে কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ম্যারাথন বৈঠক চলছে, সেখানে বেশ অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এবং এমন কিছু বিষয়ে বিএনপি একমতে পৌঁছেছে যারা শুরুতে আর বিরোধিতা করেছিল। আমরা একটা লক্ষ্য করছি যে এই কাজটা দ্রুত করার চেষ্টা করছে বিএনপি, যার কারণে যারা এক সময় আজ থেকে হয়তো মাসখানেক আগেও সংজ্ঞা প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, তারাও কিন্তু একটা আশাবাদী হয়ে উঠেছে। আপনি কি আশাবাদী? তো দেখেন, আমি তো নির্বাচনের বরাবরের জন্য আশাবাদী হতে পারলে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার আশার সঙ্গে তো বাস্তবের মিলে না, তখনই কিন্তু কষ্ট লাগে। যে কথাটা আপনি বললেন, বিএনপি কিন্তু ম্যাক্সিমাম সংস্কার মেনে নিয়েছে, যেটা জাতির জন্য প্রযোজ্য, জাতির জন্য দরকার, জাতির জন্য আপনার সংরক্ষণ করা উচিত, সেটা বিএনপি মেনে নিয়েছে। এবং গণতন্ত্র কি বলে, 51% হলেই কিন্তু গণতন্ত্র উইন বলে। কিন্তু উইন হওয়ার জন্য কিন্তু 100% লাগে না। তো সেইখানে গণতন্ত্র আপনার হিসেব মতো বিএনপি যে সংস্কারগুলো মেনে নিয়েছে, এগুলো ইনাফ ইজ ইনাফ। হ্যাঁ, তারপরেও
তারপরেও কেন এই বিভিন্ন কথাগুলো আসছে? আপনার এখন অংশীদারিত্ব নির্বাচন, পিআর পদ্ধতি, আপনার কেন আসছে প্রোক্লেমেশন বা জুলাই সনদ? জুলাই জুলাই সনদ তো সমস্যা নেই, এটা অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। আমি বলি সনদটা যদি সবার দিকে দৃষ্টি দিয়ে সনদটা রাখা হয়, যে জুলাইয়ে যারা অবদান রেখেছে ঘোষণাপত্র, তাদের ঘোষণাপত্র, একটা হলো জুলাই কিন্তু চার্টার যখন আর জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্রের সঙ্গে যখন চার্টার সনদ সব মিলিয়ে গুলায় ফেলে, যেমন ধরেন যখন বলে যে সংবিধান ছুঁড়ে ফুলে দাও ৭২-এর আগেরটা, তখন কিন্তু যে কোনো জনগণ কিন্তু নড়ে চড়ে বসবে। খালেদা জিয়া কিন্তু একই কথা বলেছিলেন। নো নেভার। দেখেন, খালেদা জিয়া বলেছিলেন যে তার সরকার আসলে, যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আইনটা কিন্তু সংশোধনী, এটা কিন্তু অরিজিনাল দলিল না। তত্ত্বাবধায়ক তার সরকার আসলে এইটাকে, যেটাকে তত্ত্বাবধায়ক বন্ধ করেছে, এইটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। খালেদা জিয়া একবারও ৭২-এর সংবিধানের কথা বলেন, ৭২ও বলেন নাই, তত্ত্বাবধায়কও বলেন নাই। তত্ত্বাবধায়কের পরে তত্ত্বাবধায়কের পরেই উনি এই জি, জি, কথাটা জি। বলছে যে এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তত্ত্বাবধায়কের রায়ের পরে যখন তত্ত্বাবধায়ক বন্ধ করে দেওয়া হলো, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা বলেছিলেন। তো আমি এই জায়গাটায় বলছি, আপনারা, উনি বেঁচে আছেন, উনি আলহামদুলিল্লাহ উনি মেন্টাল সুস্থ আছেন। ওনাকে জিজ্ঞেস করলেই আপনারা পাবেন, যদি এতই হয় যে উনি যদি না থাকতেন, তাহলে একটা কথা ছিল উনি কি বলছেন বিভিন্ন খাতে প্রবাহিত করা যেত। এখন কিন্তু বিভিন্ন খাতে প্রবাহিত করার এখন কোনো সব সুযোগ অনলাইনে নেই, থাকেই, থাকে। বক্তব্যগুলো এবং হয়। উনি চাইলেই ওটা জি, জি। কি কোন অর্থে বুঝিয়েছেন এটা উনি ক্লিয়ার জি, জি, করতে জি। পারেন। তো সেইখানে আমি বলতে চাই যে আপনার সমস্ত সংবিধানে একই কথা লেখা থাকে। ব্রিটেনের মতো একটা দেশ, যেটা কিনা যে দেশগুলা গণতন্ত্র বিলায়, সেই দেশ আপনার 850-850-850-র মতো অলিখিত সংবিধান। হুম, সেই অলিখিত সংবিধান মিলে শত শত বছর তারা পাড়ি দিচ্ছে, কোথায় কোনো একটা সমস্যা হচ্ছে না। ছন্দপতন হচ্ছে না, সমস্যা হচ্ছে না। একটা কাজে কথায় মিল রাখতে পারে নাই, প্রধানমন্ত্রী কি সুন্দর করে পদত্যাগ করে চলে যায়, আর মন্ত্রীরা তো প্রতিনিয়তই পদত্যাগ করার জন্য স্ট্যান্ড বাই থাকে। তো সেইখানে বাংলাদেশের মতো জায়গায় আপনার ৭২ বলি যে সংবিধান আছে, কয়েকটা সংশোধনী করতেই পারেন। সংশোধনী আপনি যে কোনো সময় করতে পারেন দেশের কল্যাণে, জনগণের কল্যাণে। সেইখানে আপনার ওই সংবিধানে তো কি লেখা আছে, সাদাকে তো কালো লেখা নাই। ওই সংবিধানে তো আপনার মনে করেন সদা সত্য কথা বলিবে বলে তো এটা মিথ্যা কথা বলা নাই। ওই সংবিধানের বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, ৩ বিভাগের জি। স্বাধীনতার কথা না বলেছে এমন তো নাই। বিএনপি সম্ভবত ৭২ সংবিধানের কথা বলতে পারে না, কারণ হলো জিয়াউর রহমানের অনেক সংশোধনী করে, সংশোধনী হোক, আমি তো এমনকি ওটা বলি না। সরকার ব্যবস্থায় পাল্টে দিয়েছে। আমি আপনার কথা বলছি, জি। সংশোধনী করুক। যেটা আপনার পুরানা অনেক কিছু নথি থাকলে তো আপনার ইজ্জতের হানি হলো না। আমি আপনি যেই হই না কেন, আমরা ৭১কে কিন্তু কেউ ভুলে যেতে পারি না। ৭১ আমাদের হৃদয়ে, মননে, সব জায়গায় যতদিন বাংলাদেশ থাকবে। তো এখন আপনি যদি কন যে ৭১ বাদ দিয়ে, জন্ম হয়েছে। ৭১ বাদ দিয়ে আপনি ৭১ আর ২৪ যদি সমসাময়িক করেন, ২৪ হচ্ছে একটা স্বৈরশাসকের পতনের দেশে সাল, আর ৭১ হচ্ছে একটা নতুন বাংলাদেশ, নতুন একটা সার্বভৌমত্বের একটা সৃষ্টির সাল। তো দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, আপনি যদি বলেন যে ওই দিনও যুদ্ধ হয়েছে, এই দিনও যুদ্ধ হয়েছে, ওই দিনও মানুষ মারা গেছে, এই দিনও মানুষ মারা গেছে, ক্রাইটেরিয়া বুঝতে হবে আমাদেরকে। কোন ক্রাইটেরিয়া? সহজ কথা, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছে, ৭১ একটি দেশের এবং একটা জাতির জন্ম দিয়েছে, আর ২৪ হলো স্বাধীন, মানে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে। রাজনীতির আপনার মনে করেন স্বৈর শাসককে উৎখাত করেছে। জি। এখনো স্বাধীনতা কতটুকু আপনি আমি ভোগ করি নাই, আমরা এখনো তো সম্পূর্ণরূপে পাই গত নাই। ১৬ বছরে ভারতীয় হেজিমনির মধ্যে যেভাবে পড়ে গিয়েছিলাম, আসলে রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল না। আমি আপনাকে বলি, ভারতের হেজিমনি এখনই যে শেষ হয়েছে তাও কিন্তু না। মুখ দিয়ে যারা বলেছিল যে আমরা মাছ খেয়ে বেশি হলে আমরা রপ্তানি করব, তারা কিন্তু সবচেয়ে বেশি মাছ রপ্তানি জি, জি, করেছে জি। আগের সরকারের থেকেও। রাজনীতির বিষয়ে যেটা আমরা আলাপ করছিলাম, আপনাকে আরেকটু বলি, সেটা হলো যে ফেব্রুয়ারিতে ইলেকশনের হওয়ার ব্যাপারে কি আপনি আশাবাদী? তো আমি আশাবাদী হলে আমি সবচেয়ে খুশি হব, কিন্তু আমি আশাবাদীর সঙ্গে যখন হিসাব মিলাই তখন অনেক হিসাব মিলে না। তখন আপনি সংশয়বাদী হয়ে ওঠেন। আমি সংশয়বাদী না, আমি বলছি হিসাব মিলে না। হিসাব না মিললে তখনই ওইখানে একটা কিউ সৃষ্টি হয়, Right. একটা প্রশ্নবোধক চিহ্নের যখন সৃষ্টি হয়, তখন ওইটাকে হয় সরাতে হয়, না হয় উৎপাটন করতে হয়, দুইটার একটা। তো নর্মালি সরাইতে পারলে তো খুবই ভালো, তাহলে আর উৎপাটনের চিন্তা আসে না। আমরা সারা জীবন শুধু যুদ্ধই করব, এটা তো তাহলে হয় না। শান্তিটা কখন পাবো? Right. আমরা শান্তির লক্ষ্যে কিন্তু বিএনপি কিন্তু
ডিসেম্বর থেকে সরে গিয়ে ফেব্রুয়ারিতে জি, আসছে, জি, জি। এবং তারাও কিন্তু এপ্রিল থেকে সরে গিয়ে ফেব্রুয়ারিতে আসছে। এখন যদি সরকারের যদি হতেই থাকে, তাহলে তো তাকেও, আমাদেরও হয়তো দুর্ভাগ্য যে আমাদেরও যুদ্ধের মধ্যেই আমাদের জীবনটা, এটাই বলবো। আর তাদেরও মনে করব যে সুনামটা থাকলো না, জি। তারাও সেই সুনাম থেকে দূরে সরে আসলো। প্রকৃতপক্ষে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সেটাই। প্রফেসর নজরুল, দুটো প্রশ্ন নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। লেভেল প্লেইং ফিল্ড, অনেকেই অভিযোগ উত্থাপন করছেন যে নির্বাচনের জন্য এটি নেই, এবং যার কারণে বলছে যে আমরা যেন তেন নির্বাচনে যেতে পারি না। জামাত ইসলাম আমিরের কথা বলেছেন। আর হলো পিআর পদ্ধতি নিয়ে একটা বিতর্ক সামনে আনা হয়েছে। পিআর পদ্ধতি সম্পর্কে একটু বলে রাখি, পিআর পদ্ধতি কিন্তু এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ম্যারাথন বৈঠকগুলো হচ্ছে রাজনীতিবিদদের সঙ্গে, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নিয়ে আলোচনার কোনো এজেন্ডাই নেই। আমি এই দুটো বিষয় আপনাকে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি। পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা, সেটা পৃথিবীর অনেক দেশে আছে, এটা সত্য। কিন্তু সেইখানকার কনটেক্সটটা বুঝতে হবে জি, যে সেখানে একটা ভাইব্রেন্ট ডেভেলপড একটা ডেমোক্রেসি আছে। সেখানে আমাদের দেশে যে অন্য নেগেটিভ কনটেক্সটগুলি আছে, যেগুলি নির্বাচনকে বাধাগ্রস্ত করে, তা মানুষের মতামত প্রকাশকে বাধাগ্রস্ত জি। করে, সেরকমের কনটেক্সট সেখানে নাই। পিআর পদ্ধতিটা ইট সাউন্ডস গুড, এটা খুবই ভালো শোনায়। এমনকি এটা নতুন কথা নাই। পিআর পদ্ধতি নিয়ে ইভেন জন স্টুয়ার্ট মিল নামে একজন পলিটিক্যাল ফিলোসফার আছেন, উনি কিন্তু এই কথা বলছেন জি। যে সংখ্যানুপাতিক। সংখ্যানুপাতিক রিপ্রেজেন্টেশন, এটা 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 বলছেন, বহু আগে এটা বলছেন। তো কাজে এখন বাংলাদেশে আমি মনে করি জামাত সহ ছোট দলগুলি এই পিআর পদ্ধতি চায়, আর বিএনপি বড় দল হিসাবে এটা চায় না। তো বিএনপি চায় না, বিএনপি মনে করে যে পিআর এর দরকার নাই, পিআর হলে বরং আমরা বিপদে পড়বো, আর পিআর ছাড়াই আমরা ক্ষমতায় যেতে পারবো। ছোট দলগুলি মনে করে যে আমরা যদি পিআর পদ্ধতি যদি হয়, তাহলে দেখা যাবে একটা ভালো সংখ্যা পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন আমরা পাবো। সমস্যাটা হচ্ছে যে এইখানে ভয় আছে একটা, ভয়টা হচ্ছে যে যদি আপনি পিআর পদ্ধতি এখানে অনুসরণ করেন, তাহলে একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং গভর্নমেন্টের যে স্ট্যাবিলিটি সেটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনি দেখা গেল যে তখন একটা কনসোসিয়েশনাল ডেমোক্রেসির আন্ডারে আসতে হবে, যে পাওয়ার শেয়ারিং এর একটা ব্যাপার হতে আমরা হবে। নেপালে দেখেছি তো 10 বছরে 9 বার সরকার বদলেছে। সরকার পরিবর্তন করছে। এখন সমস্যা হলো যে আমরা ব্রিটেনেও দেখছি যে কয়েকবার পরিবর্তন করছে, কিন্তু ব্রিটিশ যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি কনসলিডেটেড জি, ডেমোক্রেসি, জি। আমরা সেইখানে যেতে পারি না। আমাদের ডেমোক্রেসি এখন এখানে consolidated একটা হয় না। প্রশ্ন রাখি, আমি বুঝতে পারছি যে আপনি পিআর সমস্যা, পিআর পদ্ধতিটা আমাদের জন্য তো আসলে fit না, আমি এখানে আরেকটু বলে জি, রাখি জি, আপনার বলেন। প্রশ্ন করার আগে, সেটা হচ্ছে যে আমার মনে হয় জামাত ইসলামী একটা আত্মঘাতী সিদ্ধান্ত এটা, এই পিআর পদ্ধতিতে। এক্ষেত্রে জামাতের আমি সমালোচনা করতে চাই অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। সেটা হচ্ছে এই যে জামাতের পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতের জন্য পিআর পদ্ধতিটা ভায়াবল হবে আমি না। একটু বলি একটা লাইন এইখানে, যেমন ধরেন পিয়ারের একটা জায়গায় আছে যে 3% ভোট পেতে হবে মিনিমাম। তো 5% যদি বোধহয়। না 3% এখানে, জার্মানিতে 5% হ্যাঁ, রয়েছে, তো আমাদের এখানে 3%। সেইখানে 3%-এ যদি 10 কোটি ভোট হয়, 10 কোটি 17 লক্ষ ছিল, আরো বাড়ছে তো। জি, জি। তো 10 কোটি ভোটই যদি ধরি আমি, তাহলে 3 × 30 লাখ ভোট পেতে হবে। হুম, হুম। তো 30 লাখ ভোটটা কিভাবে কার আছে তাদের, আমার এইখানে একটা প্রশ্ন, জি। যে তারা কি ছোট ছোট দলগুলো যে পিআর করছে তাদের কতটুকু লাভ হবে? এর নিচে পাইলে তো তার কাজেই লাভ নেই, আসবে লাভ না। নেই, কোনো লাভ নেই। তাহলে তারা কেন এটা নিয়ে যুদ্ধ করছে? জার্মানিতে কিন্তু 5% আছে। না, সেটাই। 5% পেতে হয় না, তাহলে কোনো কাজে লাগে এখন না। জামাত মনে করছে হয়তো যে তারা একটা যদি একটা ভালো পায়, পার্সেন্টেজ পায়, তাহলে একটা ভালো সংখ্যা তাদের হবে। কিন্তু এইটা মানে শর্ট টাইমের জন্য তাদের জন্য ভালো হলেও লং টার্মের জন্য তাদের জন্য ভালো না। কারণ আমি আপনাকে বলতে পারি, আজকে জামাত বলছে না পিআর পদ্ধতির জন্য, জামাত যদি এরকম এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় যায়, জামাতকে এই অবস্থানে থাকবে, তখন জামাতই হবে প্রথম রাজনৈতিক দল যারা পিআর পদ্ধতির বিরোধিতা করবে। তো কাজেই এখন এটা কোথায় আপনি যে আমরা তো কোনো পলিটিক্যাল পার্টি না। আমি বিএনপির পক্ষেও কথা বলছি না যে বিএনপি পিআর পায়, পিআর বিরোধিতা করে এই পদ্ধতির। আমিও বিরোধিতা করছি, বিষয়টা এমন না। আমি একাডেমিক্যালি বলছি, এবং বাংলাদেশের যদি একটা ভায়াবল ডেমোক্রেসি আপনি এস্টাবলিশ করতে চান, একটা স্টেবল গভর্নমেন্ট যদি আপনি তৈরি করতে চান, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের এই পিআর পদ্ধতি কোনো যৌক্তিক কোনো বিষয় আমি মনে করি না। এখানে আরেকটা বিষয়, পিআর পদ্ধতি নির্বাচনটা সামনে আনার পেছনে আরেকটি কারণ রয়েছে, যেটা আমরা গণমাধ্যম কর্মী হিসাবে একটু আগের থেকে শুনছিলাম, ইতিমধ্যে মিডিয়াতে এসছে, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি। সেটি হলো, একটা কথা বলে না যে আপনি যখন মেশিন গানের লাইসেন্স চাবেন তখন পিস্তলটা তো হতে পারে,
এদের মূল টার্গেটটা হলো এই নিম্নকক্ষে পিয়ারের দাবিটা ওঠানোর উচ্চ টার্গেটটা হলো যাতে উচ্চ কক্ষে অন্তত পিয়ারটা থাকে। তাতে যদি না, কিছু সেটা হপায়- সেটা হতে পারে। আমি উচ্চকক্ষে পিয়ার হলে আমি অসুবিধা দেখি না। কোন উচ্চকক্ষ তো গভর্নমেন্ট ফর্ম করবে না, না। গভর্নমেন্ট ফর্ম করবে লোয়ার হাউস, আমাদের যে জাতীয় জি, সংসদ। জি। কাজে এটা উচ্চকক্ষে পিয়ার হতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে বা জাতীয় সংসদে পিয়ার পদ্ধতিটাকে আমি সঠিক মনে করি না। তার কারণ হচ্ছে আপনি এটা তো আমরা ওয়েস্টমিনিস্টার জি, জি। স্টাইল তো জি, জি। ডেমোক্রেসি। আপনি ব্রিটিশ ডেমোক্রেসির কথাই চিন্তা করেন না কেন? কারণ এই যে ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি অফ ওয়েস্টমিনিস্টার ফর্ম, সেখানে কিন্তু বিরোধী দলও কিন্তু ছায়া সরকার, সেখানে আপনার শ্যাডো গভর্নমেন্ট, এবং বিরোধী দল মানে কিন্তু পাওয়ারলেস না। বিরোধী দল তারাও দে আর অলসো দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তো কাজে আপনি ওই জায়গায় কেন যান না? আপনি ডেমোক্রেসিকে করেন, কনসলিডেট করেন, কিন্তু সেটা না করে আমি পলিটিক্যাল পার্টি, আমার কি লাভ হবে, আরেকটা পলিটিক্যাল পার্টি তার কি লাভ হবে, অর্থাৎ দলীয় এই যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে বোধহয় আমাদের একটু বেরিয়ে এসে এই রাষ্ট্র বা এই জাতিটার দিকে নজর এবং দেওয়া উচিত। দুর্ভাগ্যজনক যেটা হলো যে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, রাজনৈতিক দলের চেয়ে লিডার বড়, তারা এই সুযোগটা হয়তো নিতে চায়। আরেকটা না, বিষয় এবং এইখানে আরেকটু জি। বলে, এবং ছোট ছোট আরো দুই একটা যে দল আছে, মানে যারা এই পিয়ার পদ্ধতিকে পছন্দ করে, তার কারণ হচ্ছে যে তারা মনে করে যে যদি পিয়ার পদ্ধতি না থাকে, অর্থাৎ এখন যে আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট যে ইলেকশন সিস্টেমটা আছে, এই সিস্টেমে তারা মানে নিয়ার ফিউচারে অন্তত তাদের এমপি হওয়ার সুযোগ নাই। তো কাজে তারা মনে করে যদি আমরা কোনো রকম 2% 3% ভোট পাই যেতে পারি, তাহলে তো আমরা 2-3টা এমপি পেয়ে যেতে পারবো। এবং 2-3টা এমপি পেয়ে ওই দলের যে নেতা 2-3 জন আছে, জীবনে কোনোদিন হয়তো এমপি হতে পারতেন না, তারা হয়তো এমপি হয়ে যাবেন। জি। এবং এইখানে আরেকটা যে ব্যাপার হয়েছে, আপনি পিয়ার পদ্ধতির যেটা বলছেন, যেটা মারাত্মক একটা সমস্যা ফল, সেটা হচ্ছে আপনি তো এইখানে কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছেন না, আপনি দলকে ভোট দিচ্ছেন, এবং দল ডিসাইড করবে কে কে এমপি হবে। তাহলে জনগণের যে মানে চয়েস করার একটা জায়গা, যে আমি এই লোক আমার সাথে কি রকমের বিহেভ করে, জি। এলাকার সাথে তার কানেক্টেডনেস আছে কিনা। এই যে লেভেল প্লেইং ফিল্ড বলে যে আমরা কথাটা বারবার আলোচনা আনছি, এটা বিষয়ে কি বলবেন? যে নির্বাচন একটা সুষ্ঠু চমৎকার নির্বাচনের জন্য এই জায়গাটা কি ঠিকঠাক ইটস এ আছে? মাস্ট, ইটস এ কিন্তু মাস্ট। এখন ঠিকঠাক কি আছে? না, আমি মনে করি এখন ঠিকঠাক। এই গভর্নমেন্টও তো কোনো পার্টি গভর্নমেন্ট না, এটা কি ইন্টারিম গভর্নমেন্ট, তাই তো? এবং আমরা তো আমরা আশা করতে চাই বা আমরা বিশ্বাস রাখতে চাই যে গভর্নমেন্ট কোনো দিকে ঝুঁকে পড়বে না, এবং আমাদের চাওয়া হচ্ছে এইটা জি। যে গভর্নমেন্ট একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। জি। এখন রাজনৈতিক দলগুলি ভাই চাপ দিবে, রাজনৈতিক দলগুলির কাজই হচ্ছে ক্ষমতায় যায়, এবং তারা নানা রকম পলিটিক্যাল কথাবার্তা বলবে, হয়তো তাদের অ্যাঙ্গেলে হয়তো সরকারকে একটু চাপে রাখতে চায়, যে কারণে তারা এক রকমের কথাবার্তা বলে। কিন্তু সরকারও হয়তো এটা বুঝবে, জি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি গভর্নমেন্ট যদি এই যে লেভেল প্লেইং ফিল্ড এটা যদি তারা নিশ্চিত করতে পারে, তাহলে এইসব কথাবার্তা বা এই অভিযোগ বা এই দাবি দাওয়া এগুলি খুব একটা কাজে আসবে না। কিন্তু মানুষ দেখবে যে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা, রাইট। এবং নির্বাচনের সময় এটা বোঝা যাবে। নীলুফার চৌধুরী মনি, পিয়ার সম্পর্কে আপনি একটু বলতে চাচ্ছিলেন? আমি যেটা বলছি এই কথাটা কিছুটা হয়ে গেছে, তারপরেও বলছি যে আপনি ভোট দিলেন টেকনাফ, ভোট যায় পড়লো তেঁতুলিয়া, এটা কিন্তু জনগণ একটা মানুষকে খুব ঘৃণা করে, অপছন্দ করে, কিন্তু সে রাজনৈতিক নেতা, এবং তার দল যদি কোনো আসন পায় তাকে সে প্রথম 5টার মধ্যে একটা বানাবে, তো সেখানে ওই লোকটা আসবে, ওই লোকটাই তার প্রতিনিধি, অথবা প্রতিনিধিকে তারা জানেই না, ভোটটা দিল কি মার্কা, তো মার্কা এখানে গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি, মানুষ গুরুত্ব পাচ্ছে না, তো মার্কাটাই তো জীবনে সবকিছু হতে পারে না। এবং এইখানে বাংলাদেশের মানুষ হচ্ছে নর্মালি হচ্ছে রাজনীতিক সচেতন মানুষ, তারা চায় যে আমি ওই মানুষটাকে ভোট দিব যে আমাদের এলাকার উন্নয়ন করবে, যে আমি গেলে আমার দুটো কথা শুনবে, যে মানুষটা আমাকে যে কথাগুলো ইস্তেহারে বলেছে সেই কথাগুলো পালন করবে, আমার এলাকায় ডেভেলপ হবে। তো ওই লোকের যদি ওই এলাকার না হয়, তার ওই টানটাও আসবে না, এক নাম্বার, আর স্থানীয় পর্যায়ে একেবারে নেতৃত্ব তৈরি হবে না, হবে না। একেবারে তো এই জায়গাটাই কিন্তু একদম এখানে ধ্বংস করে ফেলা হবে। এটা হয় উন্নত দেশগুলো, অনেক দেশে যে হচ্ছে না তা না। যেমন আপনি নিজেই বললেন নেপালের কথাটা, নেপালে 2008 থেকে আপনার 24 পর্যন্ত 13 বার সরকার চেঞ্জ হয়েছে। তো নর্মাল হওয়ার কথা কতবার? তো যদি পিয়ার এতই যদি ভালো কিছু করতো, তাহলে এতবার তো সরকার চেঞ্জ হওয়ার কথা ছিল না। নীলুফার চৌধুরী মনি এবং প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।